One Nation, One Election rugui hasini lukurogno taibo saimanirani bagai BJP legal senni luaji mumbai koklam salaima panda songte zakha koktisalo bobag rakhor agulini sukanto academio pandano chatika tharmasangai chengsai rufeni angai faiman zakikha hasini monjrogra professor Dr. Manik Saha tongo BJP hastikasku teitabugni MP Rajiv Bhattacharya khabai juda adongrok osalo One Nation, One Election rugui koknar lakha manjangai narwairok koknarak thani hastini lukurogno One Nation, One Election rugui kok kecarma bai baksa borni bagai besuk jorati hamkrai tubui manno aborno tibo koknarak lakha faiman jangai narwairo আমি সোজা এয়ারপোর্ট থেকে এখানে এসেছি। আমি বারবার বলছিলাম যে গিয়ে আমি আপনাদের খুব ইচ্ছে ছিল আপনাদের এই প্রোগ্রামে আসার, কিন্তু বুঝতে পারছিলাম না। প্রথমে আমার কাছে যা খবর ছিল যে 2টোর থেকে শুরু হবে, পরে বলা হলো যে 3টের থেকে। তো এক্স্যাক্টলি 3:05-এ 3:10-এ ল্যান্ড করলো। তো খবর নিলাম, বলে না এখনও চলছে, আপনি আসতে পারেন। তো খুব ভালো লাগছে এখানে আসার পরে। এবং এখানে তো আসলাম, কিন্তু এসে আমি জিজ্ঞেস করলাম কোনো পয়েন্ট বাকি আছে কিনা, কারণ এমন সব দিগ্গজ ব্যক্তিরা এখানে বক্তব্য রেখেছে। আমি দেখলাম খুঁজে পাওয়া যাবে না কোনো পয়েন্ট নিয়ে কথা বলা। যাই বলবো আমি শিওর যে এগুলো মানে রিপিটই হবে, কিন্তু নিড অফ দ্য আওয়ার আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে একটার পর একটা উনি যেটা ডিসিশন নেন সেই কাজটা কিন্তু উনি করেন। আমরা দেখলাম যে আমরা কিন্তু সব বুঝি, অথচ করার ক্ষমতা থাকে না। যেমন 3 তালাক প্রথা, আমরা ক্রোকোডাইল টিয়ার্স অনেককে দেখেছি, না এটা ঠিক না, কিন্তু করার হিম্মত কারণ নেই। প্রধানমন্ত্রীজি সেই কাজটা করলেন। এবং এমনও বলা হয়েছে যে যদি এই ট্রিপল তালাক যদি এটা করা হয় তাহলে সারা ভারতবর্ষের মধ্যে রাইট হয়ে যাবে, ইত্যাদি হয়ে যাবে। আজকে আমাদের যে মুসলিম বোনেরা, আমাদের মারা মেয়েরা এত খুশি এই আইনের কারণে যে 3বার তালাক বললে নাকি ডিভোর্স হয়ে যায়। হিম্মত হয় না, পরিবেশ পরিস্থিতির কারণে কারোর হিম্মত নেই। তো হিম্মতওয়ালা আমাদেরকে আছে না, মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং লিডার বলতে যা বোঝায়, এই ধরনের লিডারের আমাদের খুব এত বছর ধরে স্বাধীনতার পর আমরা কিন্তু এই ধরনের লিডার আমরা পাই না। মাঝখানে অটল বিহারী বাজপেয়ীকে পেয়েছিলাম। তো প্রধানমন্ত্রীজি এই যে ওয়াক অফ নিয়ে, সেটাও দেখুন, ওয়াক অফ নিয়ে কত রকমের কথা। ওয়াক অফ, আমরা ওয়াক অফ সম্পর্কে কিছুই ধ্যান ধারণা ছিল না। ওয়াক অফে এত সব ঘটনা হয়েছে যে ইচ্ছে করলে যে কোনো জমি ওয়াক অফে যখন অ্যামেন্ডমেন্ট করলো 2037 না পরে যখন 2005-এ তো করলো, যে অ্যামেন্ডমেন্ট করলো, ইফ আই এম নট রং, তারপর থেকে ওদের অধিক মানে ক্ষমতা দেওয়া হলো। দেওয়ার পরে মন্দিরও 500 বছরের পুরনো মন্দির, সেটাও তাদের। এবং দেখা গেল আর্মি, রেলওয়ে এবং এই দুটো জায়গার পরে, দুটো ইনস্টিটিউটের পরে তাদের জমি সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি। সেগুলো আমরা জানতাম না। প্রধানমন্ত্রীজি বলছেন এটারও অ্যামেন্ডমেন্ট দরকার। ওয়াকফ যে আইন সেটা লাগু করেছে। আজকে বিভিন্ন জায়গার মধ্যে অনেক রকম সমস্যা হচ্ছে, সমস্যা সৃষ্টি করার চেষ্টা করছে। তো এগুলো নিড অফ দ্য আওয়ার আমি বলবো। আমাদের মানে এসে পরিষ্কার করা হচ্ছে আর কি, যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী যে করছেন। 370 ধারা 35-এ সেখানেও আমরা দেখেছি, খালি ভাবতাম, আমরা খালি ভাবতে আমার এই করতে হবে, সেই করতে হবে, কিন্তু করার মধ্যে ক্ষমতা কারোর হিম্মত নেই। 370 আজকে জম্মু অ্যান্ড কাশ্মীরে যদি যান, সেখানে অর্থনৈতিক যে অবস্থা সেটা কত চাঙ্গা হয়ে গেছে। মানুষ চায় যে আমরা সুন্দরভাবে থাকি, সব কিছু সেখানে টুরিস্টও যাচ্ছে, মানে একটার পর একটা কিন্তু করে যাচ্ছে। সেইভাবে আজকে আমরা দেখলাম যে 3টা নতুন কানুন, যে নতুন করে সেই পুরনো আমলের যে কানুন সেটাকে পরিবর্তন করেছে। সেই নিয়েও কত
যে সিআরপিসি সেগুলো চেঞ্জ করার পরে আজকে কত সুবিধা হয়েছে, যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় গিয়ে তার মানে এফআইআর করতে পারবে। আগে এই সুবিধা ছিল না, যে না এটা আমার এই থানা না ওই থানা যান, এগুলো আপনারা সবাই ভালো করে জানেন। আর এখন ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এখানে বিস্তারিত আলোচনা হয়েছে, শুধু ভারতবর্ষে না, বিভিন্ন মানে দেশের মধ্যে, ব্রাজিল হোক, সুইডেন হোক, বেলজিয়াম হোক, সাউথ আফ্রিকা হোক, জার্মানি হোক, জাপান হোক, ইউএসএ হোক, ইন্দোনেশিয়ায় হোক, ফিলিপিন্সে, সেখানে কিন্তু এক জাতি এক নির্বাচন। তা আমার দেশে কেন হবে না? আমাদের এখানে এই ধরনের ওয়াক অফ বহু মুসলিম কান্ট্রির মধ্যে নেই ওয়াক অফ, কিন্তু আমাদের দেশের মধ্যে এইসব 3 তালাক কথা বহু মুসলিম কান্ট্রির মধ্যে নেই, আমাদের দেশের মধ্যেই আছে। এই যত আবর্জনা আছে আমাদের এখানে এনে ঢুকিয়ে দিয়েছে এখানে। এখন সেগুলো আস্তে আস্তে করে বিলুপ করার চেষ্টা করছে। যেটা বলা হয়েছে যে 2047-এ যে বিকশিত ভারতের অর্থই হচ্ছে এই যে স্বচ্ছ ভারত অভিযান। আমি বলবো এই স্বচ্ছ ভারত অভিযান, এই আইনগুলো বা এই ধরনের যে কুপ্রথাগুলো সেগুলো সরিয়ে স্বচ্ছতার সাথে দেশকে 2047 সাথে প্রতিষ্ঠিত করা, একটা কমফোর্টেবল জোন, সেটা কিন্তু আমাদের আগামী দিনে নিশ্চিত করার জন্যই মাননীয় প্রধানমন্ত্রীজি এই কাজগুলো করছেন। আমরা যা শুনলাম, যখন যে কমিটি আমাদের প্রাক্তন রাষ্ট্রপতির নেতৃত্বে কমিটি করা হয়, ওনারা সবাই বসে কবিনজি প্রায় 18,600 পাতা সেই রিপোর্টস আমাদের বর্তমান যিনি রাষ্ট্রপতি যে আছেন ওনার কাছে সাবমিট করেছে। এখন সেটা ভালো এখানে এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, কমিটির বিষয়ে আলোচনা হয়েছে, 32 জনের মতো খুব সম্ভব একটা কমিটি করেছে। পার্লামেন্টে সেটা নিয়ে দেখছে কোন জায়গায় কোনটা দিলে ভালো হবে, কোন জায়গায় সরিয়ে দিলে সেটা হবে। কিন্তু এই যে ইমপ্লিমেন্টেশন হবে সমস্ত জাতির জন্য, এটা খুবই আমাদের জন্য একটা ভালো লক্ষণ। এবং আমরা ইজ অফ ডুইং বিজনেস, আমরা যেটা বলি ইজ অফ মুভিং, ইজ অফ ইমপ্লিমেন্টেশন, সেটা কিন্তু সম্ভব হবে। কমপ্লেক্স এবং এই ধরনের কমপ্লিকেটেড শাসন ব্যবস্থা যদি থাকে তাহলে কিন্তু সমস্যা। আমার যে পূর্ববর্তী বক্তা ডক্টর অশোক সিনহা বলেছেন যে বিরোধীরা খুব ঠোস কিন্তু কিছু নেই, যাই ওরা বলছে ওদের কাছে ঠোস কিছু নেই, কারণ ওরা চায় যে এদের যে এই যে এটা ওদের কাছে আমি মনে হয় যে একটা বিজনেসের মতো রাজনীতি করা, এটাকে বাঁচিয়ে রাখার জন্য, যে ব্যবসাটা যাতে নষ্ট না হয় তার জন্য পেরিনিয়াল যে ইলেকশন সেটা থাকলে ওদের জন্য সুবিধা। এখানে বলা হয়েছে যে কটা ইলেকশন হলো, রাজীববাবু বলেছেন কত টাকা খরচ হয়, তো হিসাব এখানে দেওয়া হয়েছে। কস্ট এফিসিয়েন্সি, গভর্নেন্স অ্যান্ড স্টেবিলিটি, ফেডারেল স্ট্রাকচার অ্যান্ড কোঅর্ডিনেশন, ভোট টার্ন আউট অ্যান্ড এঙ্গেজমেন্ট, ইকোনমিক বেনিফিটস। এখানে বলা হয়েছে ত্রিপুরাতে 96% ভোটার্স আছে, কিন্তু যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশন হয় সারা ভারতবর্ষে অ্যাভারেজ করলে কিন্তু আমাদের 50-60%-এর বেশি হয় না। মানে ত্রিপুরা নিয়ে কথা বললে হবে না, সারা ভারতবর্ষে 50-60% হয়। কিন্তু ওয়ান নেশন, আমি যে দেশের কথাগুলো বললাম সেখানে দেখা গেছে 85-86% ভোটার এখানে ভোট দান করে। তাহলে ভোটার্সও তাদের যে অধিকার সেটা কিন্তু দিতে পারবে। এতে করে গণতন্ত্র বলতে যা বোঝায়, তাদের রাইট কাকে পছন্দ করছে না করছে, যদি 50-60% কোনো রাজ্যের বা কোনো দেশের যদি ভোট হয় তাহলে কোথায় গণতন্ত্র শক্তিশালী হবে? তো এই দেশগুলোর মধ্যে যদি 85-86% যদি ভোটার্স তাদের ভোট দান করেন, ভোট কাস্ট করেন, তাহলে বোঝা যাবে সত্যিকারের অর্থে যে মানুষ কাকে চাইছে, কাকে চাইছে না। এবারের যে রাখা হয়েছে বিলের মধ্যে যে লোকসভার ইলেকশন এবং প্রতিটি রাজ্যে যে ইলেকশন 28টা রাজ্য এবং বাকি যে আমাদের কেন্দ্রশাসিত যে রাজ্যগুলো আছে সেগুলো নিয়ে প্রথম ইলেকশন হবে। এবং 100 দিনের মধ্যে যে আমাদের যে মিউনিসিপ্যালিটি হোক
বা লোকাল যে ইলেকশনগুলো আছে, লোকাল বডি ইলেকশন, সেগুলো 100 দিনের মধ্যে করতে হবে। খুবই ভালো। আমি নিজেও যখন ফাইল আসে, যেটা এখানে বলার চেষ্টা হয়েছে, বলা হয়েছে, হয়তো আগে যারা বলেছেন, ফাইল আসলে খুব অসুবিধা হয় যে এটা সাইন করা যাবে কিনা, কোড অফ কন্ডাক্টের সমস্যা, কোথায় ফাইল আগে যাবে। ফাইল যদি না যায়, একটা যদি কোনো কারণে সেটা উল্টাপাল্টা যদি আমরা সাইন করে দিই, কোড অফ কন্ডাক্টে উইল বি ফায়ার। তো এইরকম একটা অবস্থার মধ্যে যদি রাউন্ড দ্য ইয়ার যদি ইলেকশন হয়, কোথার থেকে প্রকল্প হবে, প্রকল্প ডিসিশন 5টা বছর যদি একটা ইলেকশনে একবার যদি হয়ে যায়, কত সুবিধা হয়। যে কোনো প্রকল্প আরামসে আমরা চিন্তা করতে পারি, এবং সেটার টাইম লাইন দেওয়া থাকবে যে এত দিনের মধ্যে কাজটা শেষও হবে। কত সুবিধে। এখন তো বোঝা যাচ্ছে না, তাড়াতাড়ি করে, এবং কাজের কোয়ালিটিও ভালো হয় না। তাছাড়া যেভাবে আমাদের স্কুলের টিচার থেকে আরম্ভ করে, পুলিশ কর্মী থেকে আরম্ভ করে, বিভিন্ন যারা স্টাফ আছে তারাও কিন্তু নিয়োজিত করতে হয় তাদেরকে, তার সেখানে পড়াশোনার অসুবিধা হয়। স্কুলের যারা আছে, স্কুল আমরা জানি ম্যাক্সিমাম এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আমরা এই কাজের জন্য তাদেরকে নিয়োগ করা হয়, বা অন্যান্য ডিপার্টমেন্ট থেকে করা হয়, ম্যাক্সিমাম এডুকেশন থেকে। তো ম্যান পাওয়ারের এই সারা বছর ধরে মিসইউজ হচ্ছে। কোথার থেকে প্রোডাকশন হবে? ম্যান পাওয়ার যদি না থাকে, বিভিন্ন যে প্রকল্প কাজ করে হয় না সেগুলো। এবং আমি মনে করি এটাকে খুব স্ট্রংলি আমাদের, যে এতদিন ধরে আমরা বলছি এটা করা উচিত, যেহেতু হয়েছে, আমরা সবাই মিলে সেটাকে সাপোর্ট করা এবং জোরালোভাবে বলা উচিত। অনেকে হয়তো বলতে পারে, যদি মাঝখানে কোনো বিধানসভা যদি নো কনফিডেন্স মোশন হয়, তাহলে কি হবে? এটা আপনার আমার চিন্তা করার বিষয়। যখন হবে তখন সেটা করা যাবে। 1951 থেকে 67 পর্যন্ত একই প্রক্রিয়া চলছিল, সেটা এখন ডিস্টার্ব হয়ে গেছে। এখন তখন তো চলছিল ঠিকভাবে, তো আমি অসুবিধা কি? এখন যদি সেটাকে আমরা করি, আমরা প্রবলেম কি? এবং ইচ্ছাকৃতভাবে সেগুলো করা হয়েছে, 356 দ্বারা ইউজ করে নানাভাবে চেষ্টা করা হয়েছে। ইমার্জেন্সির সময় আমরা সেগুলো আমরা দেখেছি। আমরা সবাই মিলে সেটাকে আমাদের মানে এটাকে সাপোর্ট করা উচিত। এবং যেটা আমার বন্ধুবর ডক্টর অশোক সিনহা বলার চেষ্টা করেছেন, এই আইন বিষয় যখন দাঁড়ায়, ইউ আর দ্য ক্রিম অফ দ্য সোসাইটি। আপনাদের মাধ্যমে, এবং বলতে হবে খুব করে। আমি জানি আপনারা যখন কোর্টে বসেন, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়, এবং এক একটা ইস্যু, আমি যে বিষয়গুলো বললাম, প্রতিটা বিষয় নিয়ে আপনাদের অপোজিশনে অনেক আছেন অ্যাডভোকেটরা, তারাও কিন্তু অনেকে মিশ্র অর্থনীতি নিয়ে কথা বলে, অনেকে আবার কমিউনিজমের কথা বলেন, সোশ্যালিজমের কথা বলেন। কিন্তু একটা খামতি কিন্তু আছে, আমরা কিন্তু কম কথা বলি এই বিষয়ে। আমাদের পার্টিকে স্ট্রেংথেন করার জন্য, বা আমাদের যে ফিলোসফি সেটাকে স্ট্রেংথেন করার জন্য, এই ধরনের যখন আপনার কাছে মানে সাবজেক্ট রয়ে গেছে, সেইগুলো যখন আপনি রপ্ত করবেন, স্ট্রংলি এই বিষয়গুলো আলোচনা করবেন, দেখবেন চুপ হয়ে যাবে। ওই ভিয়েতনামে কী হয়েছে, সাম্রাজ্যবাদের কী হয়েছে, এইসব নিয়ে খালি আলোচনা থাকে উন্নতি। আমাদের কাছে এত জিনিস থাকা সত্ত্বে আমরা যখন এই বিষয় নিয়ে কথাবার্তা বলবো, দেখবেন আস্তে আস্তে করে মানে চলে যাবে নিজের জায়গায়, আর বেশি কিছু কথা বলবে না। আমি আজকে এখানের যে আয়োজন, সেই আয়োজনের জন্য আমি লিগ্যাল সেলকে আমি ধন্যবাদ দেবো। এটাও আরও আগেই করা উচিত ছিল, কিন্তু পার্টির যে নির্দেশ দিয়েছে সেই নিয়োগে হয়েছে। আমি খুব ভালো লাগছে এখানে আপনারা পার্টিসিপেট করছেন। এখানে যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 173 ধারামূলে যে কোনো নাগরিক, যেটা বললাম, যে কোনো জায়গার থেকে তারা এফআইআর করতে পারবে। এবং শুধু তাই নয়, পুলিশকে সে রাইট দেওয়া হয়েছে, বেআইনিভাবে যদি কোনো সম্পত্তি কেউ তৈরি করে থাকে বা তার কাস্টডিতে থাকে, সেটাকে বাজেয়াপ্ত করার ক্ষমতা পর্যন্ত দেওয়া হয়েছে। এবং নতুন যে আইন হয়েছে, চার্জশিট দেওয়ার পর 60 দিনের মধ্যেই বিচার শুরু করতে হবে। তাহলে চার্জশিট দিলেও হয় না, এখন 60 দিনের মধ্যে। কিছুদিন আগে আমি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজির উদ্যোগে একটা মিটিং হয়েছিল গুয়াহাটিতে, আমি সেখানে গিয়েছি। প্রতিটা উনি মানে ডাটা নিয়েছেন, কোন স্টেটের, নর্থ ইস্টে নেওয়া হয়েছিল, ডিজিপি থেকে আরম্ভ করে সিএসরা ছিলেন, চিফ সেক্রেটারি। সেখানে বলা হয়েছে কোথায় কী হয়েছে, এবং মিলিয়েছে
যে চার্জশিট দেওয়ার পর কতদিন মানে তাকে বিচার ব্যবস্থা হয়েছে কিনা, এবং শুধু তাই নয়, 30 দিনের মধ্যে রায় ঘোষণা করতে হবে। ভাবা যায় কোথায় আইন ব্যবস্থাকে কত শক্তিশালী করছে। আগে তো মানে বোঝা যেত না কবে রায় বেরোবে আর কবে সাজা হবে, সেগুলো কিন্তু এই যে নতুন যে ফৌজদারি যে আইনগুলো 1860 একটা, 1973 এবং 1872, সেটাকে আমরা এখন নতুনভাবে এইগুলো প্রতিস্থাপন করা হয়েছে। একটার পর একটা মাননীয় প্রধানমন্ত্রী যে করছেন, আমাদের দেশ বলতে গেলে সত্যিকারের অর্থে একটা যে নতুন যারা প্রজন্ম তাদের জন্য শিক্ষণীয়, এবং এগুলো সবার সামনে নিয়ে আপনারা আসবেন। আমি আবার এখানে আমাকে নিমন্ত্রণ করার জন্য আপনাদের মাঝে আসতে পেরে আমি অত্যন্ত খুশি, আপ্লুত। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ। এই বিকশিত ভারতের শব্দটা আমরা হয়তো এই বিকশিত ভারত একটা স্লোগান আমরা হয়তো মনে করতাম, কিন্তু এই বিকশিত ভারতের মধ্যে আমাদের অনেক কিছু আমাদের লুকায়িত রয়েছে। বিকশিত ভারত অর্থাৎ ডেভেলপমেন্ট স্টেট, তো সেই জায়গায় নিয়ে যেতে গেলে আমাদেরকে সমৃদ্ধশালী হওয়া, সেই জিনিসটাকে আমাদের প্রাধান্য দিতে হবে। এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই বিকশিত যে ভারত 2047-এ আত্মনির্ভর ভারত, সেই দিকে উনি অগ্রসর হচ্ছে। কিভাবে অগ্রসর হচ্ছে? কারণ স্বাধীনতার পর থেকে আমরা যদি দেখি যে একটা মেজর পোর্শন, আজকে 75 বছর আমরা উদযাপন করছি, কিন্তু অধিকাংশ সময় আমরা প্রধানমন্ত্রী হিসেবে জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীকে আমরা দেখেছি। তার পরবর্তী সময়ে আরো অনেক প্রধানমন্ত্রীকে আমরা দেখেছি। বিশেষ করে জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী লাল কেল্লায় দাঁড়িয়ে বক্তব্য রাখতেন, যা দেশের গরিবি হটাও, গরিবি হটাও। কিন্তু গরিবকে কিভাবে হটাতে হবে, মানে গরিবকে কিভাবে উত্তরণ করতে হবে, তার প্রয়াস কিন্তু আমরা দেখিনি, তার চেষ্টা কিন্তু আমরা দেখি। তো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনি কিন্তু গরিবি হটাও স্লোগান দেয়নি, গরিবকে কিভাবে উত্তরণ করা যায় তার প্রয়াস করেছেন। এবং আমরা যদি দেখি যে উনার কার্যকলাপ যদি আমরা দেখি, কার্যকাল যদি আমরা দেখি, যে এই যে আমাদের যে স্লোগান, উনি যে স্লোগানটা দিচ্ছেন সবকা সাথ সবকা বিকাশ, সেই সংকল্পটাকে সামনে রেখেই উনার এই বক্তব্যগুলি আমরা শুনতে পাই। যেরকম উনি 2014-তে দেশের প্রধানমন্ত্রী হয়েছে, তো লাল কেল্লায় দাঁড়িয়ে উনি পরিকল্পনা ঘোষণা করেছেন যে গরিবদের ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। তো ব্যাংকের যারা অফিসাররা বললেন যে ঠিক আছে, গরিবরা কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট করবে, তাদের কাছে পয়সা কোথায়? বলো না, জিরো ব্যালেন্সে ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, জিরো ব্যালেন্সে ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। ঠিক আছে, তো ব্যাংকের আধিকারিকদেরকে জিজ্ঞেস করলেন যে কতদিন সময় লাগবে? মিনিমাম 6 বছর তো লাগবেই। প্রধানমন্ত্রী বললেন যে না, এটা 6 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে জিরো ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্ট গরিবদের। কেউ ভাবতে পারেনি যে জিরো ব্যালেন্সে গরিবদের ব্যাংক অ্যাকাউন্ট হবে। আর আমরা তখনও ভাবিনি যে আরে মোদিজি এটা কি বলছেন যে গরিবদের ব্যাংক অ্যাকাউন্ট করে কি হবে, গরিবরা কি কোনো সময় ব্যাংকে টাকা রাখতে পারবে? তখন হয়তো আমরা বুঝতে পারিনি, এখন কিন্তু তার প্রয়োজনীয়তাটা আমরা বুঝতে পারছি। অর্থাৎ গরিবদের জন্য কোনো পরিকল্পনা হবে, আর ওই পরিকল্পনার বাস্তবায়নের যে অর্থরাশি,
সেটা গরিবদের ব্যাংকের মাধ্যমে প্রদান করা হবে, ডিবিডির মাধ্যমে প্রমাণ করা হবে, এটা কেউ ভাবতেই পারেনি কোনোদিনও। ব্যাংক এখন প্রভাবশালী লোকেরা করবে, বিত্তশালী লোকেরা করবে, কিন্তু গরিবরা ব্যাংক অ্যাকাউন্ট করবে সেই সময় যেটা আমরা চিন্তা ভাবনা করতে পারিনি, আজকে সেটা আমরা করতে পেরেছি। কারণ সেই সময় রাজীব গান্ধী তার ইহ বক্তব্য রেখেছিলেন যে গরিবদের জন্য, বেনিফিশিয়ারিদের জন্য আমরা যদি টাকা পাঠাই, 100 টাকা পাঠালে গরিবদের হাতে 15 টাকা এসে পৌঁছায়, 85 টাকা মাঝখানে গায়েব হয়ে যায়। অর্থাৎ ওই যে বিকশিত জায়গায় যাওয়ার যে প্রচেষ্টা, কিন্তু উনি কিন্তু বলেননি যে গরিবই হটাও, গরিবই হটাও। উনি বলেছেন যে না, গরিবদের ব্যাংক অ্যাকাউন্ট করো। কারণ বেনিফিশিয়ারিদের টাকা, গরিবদের টাকা গরিবের কাছে সরাসরি ওই ব্যাংকের মাধ্যমে প্রদান করা হবে, তার প্রচেষ্টা 2014 থেকে শুরু করেছে। এবং এই যে দুর্নীতি, এই যে করাপশন, এই করাপশনের দরজাগুলি একে একে উনি বন্ধ করা শুরু করেছে। গরিবদের সরাসরি টাকা, বেনিফিশিয়ারিদের টাকা পৌঁছে দেওয়া ব্যাংকের মাধ্যমে, মাঝখানে যে বিচলি, মাঝখানে যে কমিশন বাণিজ্য, সেগুলি বন্ধ হয়ে গেছে, করাপশন ফ্রি হয়ে গেছে। এখন মোদিজির যেটা সংকল্প, যে বিকশিত ভারতে আর্থিকভাবে সমৃদ্ধশালী হতে গেলে আমাকে প্রথমে করাপশন ফ্রি হতে হবে। তারপর ডিমনিটাইজেশন, আপনারা জানেন যে নোটবন্দি। আমরা একটা বিশাল যে মনে করেছিলাম যে এই বুধ গেল, এই বুধ নরেন্দ্র মোদীজি গেল। নরেন্দ্র মোদীজি কালাধন বলছেন, কিন্তু ডিমনিটাইজেশন অর্থাৎ এই যে মানে 1000 টাকা 500 টাকা নোট ব্যান করা, এটা কত বড় দেশের জন্য আর্থিকভাবে সমৃদ্ধশালী হয়েছে সেটা আপনারা সবাই ভালো করে জানেন। আমি সেই ইতিহাসের দিকে আমি এগোচ্ছি না, কারণ তাহলে বক্তব্য অনেক লম্বা হয়ে যাবে। তো এই যে দুর্নীতি বন্ধ করা, ভারতবর্ষকে আর্থিকভাবে সমৃদ্ধশালী করা, তার প্রচেষ্টা, ওই যে বিকশিত ভারত, ওই বিকশিত ভারতের মধ্যে ওই জিনিসটাই সবচেয়ে বেশি উজ্জ্বল করা আছে, যেন বিকশিত ভারত এবং আর্থিকভাবে সমৃদ্ধশালী করা ভারতবর্ষ। কারণ আমরা জানি একটা সময়ে ভারতবর্ষ বিদেশে সোনা বন্ধক দিয়ে আমাদের ভারতবর্ষে আনাজ, প্রয়োজনীয় খাদ্য সেই বিদেশ থেকে আমদানি করা হয়েছিল, সেটা আপনারা নিশ্চয়ই ভুলে যান। এবং তার পরবর্তী সময়ে আমাদের অটল বিহারী বাজপেয়ী, প্রয়াত প্রধানমন্ত্রী, উনারও কিন্তু প্রচেষ্টা ছিল যে ভারতবর্ষকে সমৃদ্ধশালী করা, আর্থিকভাবে সমৃদ্ধশালী করা, এবং বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে আমাদের এই আর্থিকভাবে সমৃদ্ধশালী করার লক্ষ্যে, ভারতবর্ষকে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে অটল বিহারী বাজপেয়ীর সময় কিন্তু তখন রেগুলেশন শুরু হয়েছে। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি যে সেই সময় বাজপেয়ীর আগের সরকার এলপিজি গ্যাস কানেকশন, আমাদের মনে আছে নিশ্চয়ই যে এলপিজি গ্যাস কানেকশন নিতে গেলে অনেক দিন লম্বা লাইন অ্যাপ্লিকেশন করে বসে থাকতে হবে, নতুবা এমপির কোটা থাকতো। আমাদের কাছে এখন আর কোটা টোটা কিছু নেই, এমপির কাছে সব কোটা মুক্ত হয়ে গেছে। এমপির কাছে কোটা নিতে হতো, কোটা নিয়ে তারপর এলপিজি কানেকশন। একটা বিএসএনএল কানেকশন, একটা টেলিফোনের কানেকশন, ল্যান্ডলাইন হোক, আর তখন এই মানে মোবাইল সবে মাত্র শুরু হয়েছে। বাজপেয়ীর সময় একটা রেগুলেশন আসলো, সবার কাছে মুঠোফোন, ল্যান্ডলাইন এবং আমাদের এই যে এলপিজি কানেকশন কোটা মুক্ত, সেগুলি করা হয়েছিল। মানুষের সবার কাছে সব সুবিধা পৌঁছে দেওয়ার কাজ সেই সময় বাজপেয়ীর সময় থেকে কিন্তু শুরু হয়েছিল, এবং বাজপেয়ীকে অজাত শত্রু বলা হয়। ভারতকে সমৃদ্ধশালী করা, এবং পিভি নরসিংহ রাও, যেটা আমি প্রথমেই বলেছি যে সোনা, আমাদের দেশের সোনা বন্ধক দিয়ে বিদেশ থেকে আনাজ নিয়ে আসতে হতো। বাজপেয়ী সরকার কিন্তু প্রথম, উনি আমাদের এই অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার লক্ষ্যে কৃষি কাজকে, মানে অর্থাৎ এই কৃষিকে প্রাধান্য দিয়ে
বাজপেয়ীজির সরকার সেই সময় কাজ করেছিল। আমরা যদি বাজপেয়ীজির সময় অনেক প্রজেক্ট যদি আমরা দেখি, সমস্ত রিলেটেড এই কৃষকদেরকে উত্থানের জন্য উনি সেটা প্রচেষ্টা করেছেন। ঠিক অনুরূপভাবে আমাদের মোদিজির সরকারেরও সেই প্রচেষ্টা, সেই প্রায়োরিটি যে আর্থিকভাবে সমৃদ্ধশালী করা ভারতবর্ষকে, সেই দিকে আমাদের সরকার, আমাদের মোদিজি সরকার কাজ করছে। আমরা অর্থনৈতিকভাবে পঞ্চম স্থানে রয়েছি, তো মোদিজি বলছেন যে না, আমরা আর্থিকভাবে আমরা তৃতীয় স্থানে পৌঁছে যাব, এবং সেই তৃতীয় স্থানে পৌঁছে যাওয়ার জন্য আমাদের মোদিজি সরকার কাজ করছে। যেটা আমি মাঝখানে বলছিলাম যে গরিবি হটাও, গরিবি হটাও, কিন্তু গরিবদের জন্য পরিকল্পনা করতে হবে। যেটা আমার পূর্ববর্তী বক্তা কল্যাণী রায় উনি বলছিলেন যে আমাদের মোদিজি সরকার যে আমাদের সমস্ত গরিবদের কাছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গৃহ নির্মাণ করা, মহিলাদের নামে বিনা পয়সায় এলপিজি কানেকশনের ব্যবস্থা করা, প্রত্যেক গরিবের বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ, প্রত্যেক গরিবের বাড়িতে শৌচালয় পৌঁছে দেওয়া, 2019 থেকে এখন পর্যন্ত টিল নাও প্রায় 80 কোটি মানুষকে ফ্রি রেশনের ব্যবস্থা করা, আয়ুষ্মান কার্ড, এটা বিশ্বের মধ্যে সবচেয়ে সারা জাগানো প্রকল্প মোদিজি, সেগুলো আয়ুষ্মান কার্ড, 5 লক্ষ টাকা পর্যন্ত গরিবদের চিকিৎসার দায়ভার মোদিজি কাঁধে তুলে নিয়েছেন। অর্থাৎ গরিবী হটাও না, গরিবকে কিভাবে উত্তোলন করা যায়, সবকা সাথ সবকা বিকাশের মন্ত্র নিয়ে মোদিজি এই কাজগুলি করছে।